গতকাল সুপ্রিম কোর্টের রায়ে নিশ্চিতভাবে আপনারা হতাশাগ্রস্ত হয়েছেন, কিন্তু বিশ্বাস করুন আজকের পর্বটা শোনার পর আমি হলফ করে বলতে পারি যে আপনাদের হতাশার লেশ মাত্র হয়তো থাকবে না। তার কারণ হচ্ছে, আমি আজকে আপনাদের সামনে বলবো যে রাষ্ট্রপতি শাসনের দিকটা কার্যত প্রশস্ত হয়ে গেল এই রায়গুলো আসার পর। আপনারা বলতে পারেন যে প্রলয়বাবু কি করে বলছেন, এ তো রাজ্য সরকারের মানে তৃণমূল কংগ্রেসের জয় জয়কার, কার্যত যা যা তৃণমূল কংগ্রেস দাবি করেছিল প্রায় প্রত্যেকটিতেই মান্যতা পেল। আমার তো একটা সময় মনে হচ্ছিল যে তৃণমূল কংগ্রেস এত বড় একটা সুযোগ মিস করলো। তারা গতকাল মানে বিচারপতিরা একেবারেই কি বলবো উদার হস্তে বসেছিলেন, যে যদি চাইতো, ভুল করেও যদি চেয়ে ফেলতো যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কিংবা কপিল সিবাল, যে যদি চেয়ে ফেলতো যে এসআইআরটাকে বন্ধ করে দিন, তাহলেও বোধহয় তাই করে দিত। জানি না, যদি পশ্চিমবঙ্গ থেকে বিজেপিটাকে উঠিয়ে দিন যদি চাইতো, তাহলেও হয়তো তাতে মান্যতা দিতে পারতো কিনা আমি জানি না। তার কারণ মোটামুটি যা যা চাওয়া হয়েছিল একেবারে লাস্ট মিনিটে, আমি দেখছিলাম লাস্ট সেকেন্ডে পর্যন্ত যা চেয়েছেন একেবারে তথাস্তু করে উজাড় করে দিয়েছেন বিচারপতিরা। আর আপনারা এতে হতাশাগ্রস্ত। আরে হতাশাগ্রস্তের কোনো কারণ নেই, এর মধ্যে এমন একটা তথ্য লুকিয়ে রয়েছে, সিলভার লাইনিং লুকিয়ে রয়েছে, যে মারণাস্ত্রটা কার্যত তৃণমূল কংগ্রেস ঘায়েল হবে। সেটা একটুখানি বলার সুযোগ দিন, একটুখানি বোঝাই, তারপরে বোঝানোর পর তারপরে আপনারা সিদ্ধান্ত নেবেন। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। যদি ভালো লাগে পর্বটি একটু সাবস্ক্রাইব করবেন। দেখুন, সবাই মহামান্য সুপ্রিম কোর্টের জয়ধ্বনি দেবেন আজকে। আর মানে এই পশ্চিমবঙ্গের এত সুন্দর একটা মানে অবস্থা, এর জন্য তো আমরা আমাদের দেশই তো দায়ী, এর জন্য তো পাকিস্তান বা বাংলাদেশ দায়ী নয়। পশ্চিমবঙ্গে এই যে প্রথম একটা ভিডিও দেখিয়ে শুরু করলাম যে ফর্ম 7 তারা দিতে দেবে না, তারা বিজেপি কর্মীদের মারধর করবে, মহিলা কর্মীদের মাথা ফাটিয়ে দিচ্ছে, শ্লীলতাহানির অভিযোগ আসছে, এবং এছাড়াও দিকে দিকে যা ভয়ানক অত্যাচার অবিচার চলছে সেগুলো তো আমাদের এই রাজ্যেই হচ্ছে। সুপ্রিম কোর্ট যখন শুনানি চলছে তখনই তো এইগুলো ঘটছে, তারপরেও তো সুপ্রিম কোর্টের কাছ থেকে এই সমস্ত রায়গুলো আসছে। তার মানে কি, যে আমাদের পশ্চিমবঙ্গের আজকের এই পরিণতির জন্য দায়ী তো শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের নয়, পশ্চিমবঙ্গ তো আলাদা রাজ্য নয়, এর জন্য দায়বদ্ধতা তো রাষ্ট্রপতির রয়েছে, রাজ্যপালের রয়েছে, প্রধানমন্ত্রীর রয়েছে, মুখ্যমন্ত্রীর রয়েছে, আমাদের সুপ্রিম কোর্টের রয়েছে, হাইকোর্টের রয়েছে, সবার রয়েছে। সবার সম্মিলিত চেষ্টাতেই তো পশ্চিমবঙ্গের মতো এত সুন্দর একটা গণতন্ত্র ফুটে উঠেছে। কিন্তু এর মধ্যে একটা সিলভার লাইনিং রয়েছে, আমি সত্যি আপনাদের বলছি। হ্যাঁ, সেটা হয়তো স্ট্রেট সিলভার লাইনিং নয়, কিন্তু একটু ঘুরিয়ে। আপনারা বুঝতে পারলেন না? এই ধরুন, গতকাল এই রায়ের পর বিশ্লেষণ দেখতে গিয়ে আপনারা যারা টিভি শো গুলো দেখলেন একটু বিরক্তি হলেন, মনে হলো না দেখে যে এরা এতদিনে একটু স্বস্তি পেল, যাদের বিজ্ঞাপনে এদের মাসের টাকা হয়তো ভরে, কিংবা মাসের টাকার ইনকামের বাইরেও হয়তো কিছু উপরি যাদের বিজ্ঞাপনের ভর দিয়ে হয়, তারা স্বাভাবিকভাবেই খুব খুশি, রাতে খুব উল্লাসিত, একদম দারুণ একেবারে উত্তেজনাপূর্ণ তারা পর্ব নিয়ে এসেছে। কিন্তু আপনারা ভেবে দেখুন, আমরা কি চেয়েছিলাম, যে এই সংবাদ মাধ্যমগুলো ঠিকঠাক কাজ করছে না, এদের গণতান্ত্রিক পদ্ধতি অনুযায়ী শাস্তি হওয়া উচিত, এটা আমরা চেয়েছিলাম। কিন্তু দেখুন, গণতান্ত্রিক না হোক, অগণতান্ত্রিক ভাবে তোদের শাস্তি হয়েছে। জি বাংলার সেটা কখনোই কাম্য নয়, কিন্তু ঘটছে, প্রকৃতির উল্টো নিয়মে তো ঘটছে। জি বাংলার সাংবাদিক সোমা মাইতিকে ফেলে পেটালো তো জি বাংলা। আজও গিয়ে দেখুন যে এইটা নিয়ে একেবারে তৃণমূলকে মাথায় তুলে রেখে দিয়েছে, এবং তাদের সাংবাদিকরা মার খাচ্ছে। তাহলে কোথাও তো গিয়ে একটা জাস্টিস হচ্ছে, সে ঘুর পথে হলেও তো হচ্ছে। এবিপি আনন্দের সাংবাদিকরা রাস্তায় দাঁড়িয়ে বেলডাঙ্গাতে মার খেলেন, এবিপি আনন্দ চিৎকার করে বলল, আর তারপরে রাত্রিরে আবার তৃণমূলের পদলেহন করতে শুরু করলো। তো এটাও তো কোথাও একটা গিয়ে জাস্টিস হচ্ছে। হ্যাঁ, সেই জাস্টিসটা কাঙ্ক্ষিত নয়, সেই জাস্টিসটা আমাদের পছন্দের না, কিন্তু হচ্ছে তো। জাস্টিস তো কোনো না কোনো ভাবে আপনি পাচ্ছেন, ঠিক এইরকম ভাবেই এই জাস্টিসটা পাবেন। আজকের পর্বটা বিশ্লেষণ করলে আপনারা বুঝতে পারবেন, এই যে সুপ্রিম কোর্ট যে বাঁধনগুলো কার্যত খুলে দিয়েছে, একে একে করে আমি আপনাদের সামনে বলবো। যেমন ধরুন, এই 1,36,00,000, মোটেই 1,36,00,000 নয়, মিথ্যে তথ্য দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টে।
কমপ্লিটলি মিথ্যে তথ্য দেওয়া হয়েছে, তা সত্ত্বেও তো সুপ্রিম কোর্ট সেটাকে মান্যতা দিল। সুপ্রিম কোর্ট তো প্রশ্ন করলো না, বা যে কমিশনের তরফ থেকে যা লয়াররা ছিল তারা তো প্রমাণ করতে পারলো না যে সংখ্যাটা 1,36,00,000 নয়, সংখ্যাটা 94 লক্ষের কাছাকাছি। তার কারণ প্রথমে 1,36,00,000 ছিল, তারপরে কমিয়ে সেটাকে 94 লক্ষে নামিয়ে আনা হয়েছিল, কিন্তু সেই তথ্য তো বিশ্লেষণ হলো না। রিপোর্ট হলো 1,36,00,000, এবং মৌখিক ভার্বালে বলার সময় বিচারপতিরা 1,36,00,000ই উল্লেখ করলেন, অর্থাৎ ভুল তথ্য নিয়ে বিচারের অংশগ্রহণ তো হলো। এবং সেখানে বলা হলো যে পঞ্চায়েতে ওই সমস্ত 1,36,00,000-এর নাম টাঙিয়ে দিতে হবে। এতে কি হবে? এতে এতে কি হবে? এতে একটা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হবে। তৃণমূল কংগ্রেস মানে ওই সবার বাড়ি বাড়ি গিয়ে, ধরুন যদি বিজেপি পন্থী হয়, কে বিজেপি পন্থী কে সিপিএম পন্থী, সেগুলোকে আইডেন্টিফাই করার চেষ্টা করবে, তাদেরকে এই লিস্টে তাদের যেন নাম বাদই থাকে সেটা তারা চেষ্টা করবে। যদি তৃণমূল পন্থী কোনোভাবে তারা জানতে পারেন তৃণমূল পন্থী, তাদের নামগুলো কোনো জালি সার্টিফিকেট হোক বা যেভাবে হোক বার করে দিয়ে তাদের নাম ঢোকানোর চেষ্টা করবে। এটাতে কি হবে? নির্বাচন কমিশন যদি এখন গ্রহণ না করে, সুপ্রিম কোর্টের সঙ্গে কালকে পার্টি ছিল নির্বাচন কমিশন, বিরোধী দল হিসেবে বিজেপি পার্টি ছিল না। এইখানটাই সংবাদ মাধ্যমগুলো ভুল করছে। বিজেপির প্রতিনিধিদের ডেকে এনে নির্বাচন কমিশন কেন এটা করলো, এই প্রশ্নটা তারা করছে। অদ্ভুত। আর বিজেপির যারা মুখপাত্র তারাও জবাব দেওয়ার পাচ্ছেন না যে ভাই আমাকে এই প্রশ্ন করো না, তোমরা নির্বাচন কমিশনের একজন প্রতিনিধি এনে এই প্রশ্ন করো, আমি নির্বাচন কমিশনের কোনো দায়িত্বে নেই। তো দেখুন, নির্বাচন কমিশনের তরফ মানে নির্বাচন কমিশন এবার বুঝে নেবে যে এই রায়গুলো আসার পর এবার তাদেরকে আরো কত বড় কড়া হাতে সামলাতে হবে তারা বুঝবে। তার কারণ আলটিমেটলি যা ইচ্ছা তাই করুক, যা ইচ্ছার নির্দেশ আসুক, আমাদের যেটা দরকার সেটা দরকার হচ্ছে একটা স্বচ্ছ শুদ্ধ তালিকা। এটা যেভাবে খুশুক না, যেভাবে খুশি দিয়ে দিক, নাম বার করে দিয়ে দিক, সবাইকে আমন্ত্রণ করে দিয়ে দিক, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে একটা স্পেশালি লিস্ট পাঠিয়ে দিক, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বা আইপ্যাকের কাছে একটা সুপ্রিম কোর্ট নির্দেশ দিক যে আইপ্যাককে একটা লিস্ট দিয়ে দাও, সবকিছু বলে দিক, কিন্তু আমাদের দরকার একটা স্বচ্ছ নির্বাচনী তালিকা। যদি সেটা না হয় তাহলে সুপ্রিম কোর্টের কাছে, যদি সুপ্রিম কোর্ট মনে করে নির্বাচনী তালিকাটা স্বচ্ছ নয়, তাহলে স্টিপুলেটেড টাইমে যদি তারা কাজটা করতে না পারে, 5ই মের মধ্যে ভোট গ্রহণ হবে না, নির্বাচন মানে সরকার নির্বাচিত হবে না, তাহলে নিশ্চিতভাবে আমাদের এখানে রাষ্ট্রপতি শাসন লাগু হবে। সেই জন্যই আপনাদের সামনে বলছিলাম যে এটা ঘুরপথে সমাধান নয়, কিন্তু একটা সমাধান আমরা পাবো, আপনারা অপেক্ষা করুন, আমাকে সুযোগ দিন। 1, 2, 3, 4 করে আমি বিশ্লেষণ করি যে গতকাল কি কি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টের তরফ থেকে। দেখুন, সুপ্রিম কোর্টে বলেছে যে কারা কারা লজিক্যাল ডিসক্রিপেন্সিতে আছে তাদের নামের তালিকা গ্রাম পঞ্চায়েতের অফিসে, ব্লক অফিসে এবং শহরের ওয়ার্ড অফিসে প্রকাশ করে দিতে হবে। আপাত দৃষ্টিতে এটা কোনো ভুল না, কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতিরা মনে হচ্ছিল আমার শুনতে শুনতে যে তারা বোধহয় এই ভারতবর্ষে থাকেন না, তারা বোধহয় অন্য গ্রহে থাকেন, যে পশ্চিমবঙ্গ নামক একটি অগণতান্ত্রিক রাজ্যে কি ঘটনা ঘটছে তারা কোনো ওয়াকিবহলই নন, তারা জানেনই না। তারা মানে ওই বাড়ির মধ্যে থাকেন। আমার দেখে বিচারপতিদের আমি সম্মান জানিয়ে, দেশের সর্বোচ্চ আদালতের উপর ভরসা জানিয়ে আমি জাস্ট আমার প্রতিক্রিয়া হিসেবে বলছি, তাদের উপর অটুট সম্মান রেখে বলছি যে আমার যেন মনে হলো যে তারা বাড়ির মধ্যেই থাকেন, শুধুমাত্র ওই বিচার করার সময় শুধুমাত্র ওই কক্ষে আসেন, এরপরে টিভিও দেখেন না, পশ্চিমবঙ্গের ব্যবস্থা সম্পর্কেও ওয়াকিবহল নন। মমতা বন্দ্যোপাধ্যায় ইডি রেডের সময় চলে যাচ্ছেন, কিংবা পশ্চিমবঙ্গে এই যে ভয়াবহ সন্দেশখালী থেকে শুরু করে চুরি, দুর্নীতি, একাধিক মন্ত্রী জেল যাত্রা, এই সম্পর্কে কেউই অবগত নন, এরকম একটা মনে হলো। সেই কারণে একেবারে যেন খোলা মনে একটা মানে অন্য কি বলবো, দেশের কেউ হয়তো এসেছেন তিনি অত জানেন না, এইরকম টাইপের শুনতে শুনতে মনে হচ্ছিল আমার, আমি ভুল হতে পারি। তো সেখানে বলা হয়েছে যে নামের তালিকা গ্রাম পঞ্চায়েতের অফিসে, ব্লক অফিসে এবং শহরের ওয়ার্ড অফিসে প্রকাশ করে দিতে হবে। বললাম এতে কি সমস্যা হবে? এতে যেটা হবে যে তৃণমূল কংগ্রেসের অরাজকতা বেড়ে যাবে। এরা বলবে ওই ধরুন 94 লক্ষ নাম বেরোলেই এরা দেখবে কারা তৃণমূল পন্থী, কারা তৃণমূলকে ভোট দেয়, তাদের নামগুলো তোলানোর জন্য যা ব্যবস্থা করা দরকার সেটা তারা করবে। আর অন্য যদি দেখে তৃণমূল পন্থী নয়, তাহলে তাদের নামগুলো যেন উঠতে না পারে, তাহলে সেই ব্যবস্থা করবে। এটা গেল প্রথম। দ্বিতীয়ত হচ্ছে যারা শুনানিতে ডাক পাচ্ছে তাদের হয়ে সওয়াল করার জন্য বিএলএ কে বারবার তৃণমূল কংগ্রেস বলেছিল বিএলএ কে নিয়ে ঢুকতে দিতে হবে, তাতেও মান্যতা দিয়েছে সুপ্রিম কোর্ট। হ্যাঁ, বিএলএ কিংবা আইনজীবী কিংবা আপনার কোনো আত্মীয় নিয়ে যেতে পারেন, বেশ ভালো কথা। তো এখানে কি হবে? আত্মীয় কাউকে নিয়ে যাবে না, ম্যাক্সিমাম দেখবেন ওই বিএলএ দের নিয়ে যেতে হবে, শুধু আগে থেকে একটা রিটেন পারমিশন নিয়ে রাখতে হবে। তো এটাতে কি হবে? বিএলএরা যাবেন, বিএলএরা গিয়ে প্রভাবশালী বিএলএরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি সৈনিক হিসাবে তারা যাবেন,
তারা নির্বাচন কমিশনকে হুঁশিয়ারি দেবেন, শাসানি দেবেন, দেখে নেব বলবেন, অবজারভারদের বলবে বাইরে চলো আমি দেখে নিচ্ছি তোমাকে, বলবেন, শাসানি দেবেন, ওরা বলবে না বাবা দরকার নেই, নাম তুলে দাও, এই করবেন। তো এটা গেল সমস্যা। কিংবা যদি নাম না তোলেন তাহলে অরাজকতার সৃষ্টি হবে, আইন শৃঙ্খলার অবনতির সৃষ্টি হবে। আচ্ছা, এরপরে 3 নম্বরটা কি, পঞ্চায়েত অফিস বা ব্লক অফিসে শুনানি হবে। আহ, মানে এইসব জায়গায় শুনানি করতে হবে। ভাবুন, পঞ্চায়েত অফিসে শুনানি, মানে বুঝতে পারছেন। আচ্ছা, রাজ্য সরকারকে কমিশনকে পরিকাঠামোগত সহযোগিতা, আমি পরে আসছি। এরপর বলছে এবার বলছে যে এই অ্যাডমিট কার্ড মৌখিকভাবে, এটা নাকি আমি যেটুকু জানলাম যে লিখিত অর্ডারে নেই, কিন্তু মৌখিকভাবে অ্যাডমিট কার্ডটাকে গ্রহণ করতে বলা হয়েছে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। সে আমার বক্তব্য নেই, সেই নির্বাচন কমিশন বুঝে নেবে। এবং তারপরে আরো হচ্ছে যে যে ব্যক্তির নাম বাদ যাচ্ছে তাদের নথি খতিয়ে দেখার পাশাপাশি তাদের বক্তব্য শুনতে হবে, এই একটা নির্দেশ ছিল। সবগুলোতেই মান্যতা দিয়ে দিয়েছেন মাননীয় সুপ্রিম কোর্ট। তো এরপরে একেবারে নির্বাচন কমিশনের দায় এবং দায়বদ্ধতা যে একটা স্বচ্ছ নির্বাচনী তালিকা প্রকাশ করা। যদি তারা চায়, এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের কাছে সেই পাওয়ার আছে, কিন্তু সেই পাওয়ার তো আমরা দেখছি। দেখুন, আমাদের মানে আমি বললাম না যে পশ্চিমবঙ্গকে পশ্চিমবঙ্গ পরিণত করার জন্য আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে একা দায়ী করেন। আমি বারবার বলি যে মমতা বন্দ্যোপাধ্যায় একা, সবাই ভালো, মমতা বন্দ্যোপাধ্যায় একা খারাপ হলে পশ্চিমবঙ্গটা এই জায়গায় ছড়িয়ে যেত। ধরুন, আমি তার জন্য উদাহরণ আপনাদের দিই, 26,000 কিভাবে গুলি দেওয়া হয়েছিল যোগ্য আর অযোগ্যদের মধ্যে, এমন ভাবে ইচ্ছাকৃতভাবে গুলি দেওয়া হয়েছিল যাতে করে চাল থেকে কাকড়টা আলাদা করতে না পারা যায়। এবং সেই ফাঁদেই কিন্তু দেখুন রায়টাও ওইভাবে বেরিয়েছিল, সবটা বাতিল হয়ে গিয়েছিল, অযোগ্যদের সঙ্গে যোগ্যদেরও বলি দেওয়া হলো, এবং সুপ্রিম কোর্ট এই নিয়ে মাথা ব্যথাও করলো না। এবং মানে বারবার সেই ছেলেগুলো যারা যোগ্য, যারা পরীক্ষা দিয়েছে, তাদের বলি চড়ে গেল, তাদের ন্যায্য চাকরিতে বলি চড়ে গেল, তার সত্ত্বেও কিন্তু সেখানে কারুর চোখের জল পড়লো না। তাহলে বুঝতে পারছেন, মানে মমতা এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে এই যে 26,000 দুর্নীতির জন্য কারা দুর্নীতি করলো তাদের কোনো শাস্তি হলো না, কিন্তু শুধু নির্দেশ আসলো যে ওই সবার চাকরিটা বাতিল করে দিতে হবে। কিন্তু কাদের ভুলের জন্য আজকে এই পরিণতি হলো তাদের কোনো শাস্তি হলো না কিন্তু। আচ্ছা দেখুন, এবার গতকাল আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য রাজ্য সরকারকে বলা হয়েছে ডিজি ফিজি সামলাবে, বা এই সমস্ত আইন শৃঙ্খলার পরিণতি নিয়ে আলোচনা হয়েছে। আপনি ভাবুন যে নির্বাচন কমিশন কাজ ঠিক করছে কিনা সেই নিয়ে একগুচ্ছ রিপোর্ট, অথচ রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতির এই রকম ভাবে মানে ভয়ানক চিত্র, যেগুলো আমি ইউটিউবে দেখাতেও পাচ্ছি না, আপনারা রাত দিন দেখছেন যে ভয়াবহ চিত্র। ট্রেনের মধ্যে বাচ্চা বাচ্চা ছেলেরা পাথর ফেলে সেগুলোকে বোঝাই করে রেখে দিচ্ছে, ট্রেনের মধ্যে একেবারে বাচ্চা বাচ্চা ছেলেরা, সেগুলো নিয়ে কোনো নির্দেশিকা নেই, পুলিশ নিষ্ক্রিয়, কোনো নির্দেশিকা নেই তা নিয়ে। শুধু নির্দেশিকা নির্বাচন কমিশনের ব্যাপার নিয়ে, নির্বাচন কমিশন শুধু ভুল করছে, আর বাকি রাজ্য পুলিশ তাদের নিয়ে কিন্তু কোনো করার নির্দেশ বা নির্দেশিকা এই নিয়ে কিন্তু কিচ্ছুটি সুপ্রিম কোর্টের কাছ থেকে আজ কেন কখনোই শুনি না। এমনকি এই মমতা বন্দ্যোপাধ্যায়ের কেসেও দেখলেন, সেটাও আমি বললাম দেখবেন এই পরবর্তী যখন শুনানি হবে একটা হালকা সতর্কতা করে এরপরে করলে কিন্তু আমরা দেখে নেব, এই টাইপের গোছের ছাড়া ওটাতে কিছু হবে না। এবং এই রকম যতগুলো আপনারা দেখবেন, যতগুলো কেসে আমাদের জাস্টিস পাওয়া উচিত ছিল, এই একটি কেসেও আমরা জাস্টিসটা পেলাম না। এবং আমাদের জাস্টিস দেওয়ার জন্য আমাদের ভারতবর্ষের একটাও সাংবিধানিক বডি বসে নেই। সেটা আপনি সাংবিধানিক বলতে পারেন কিংবা রাজনৈতিক বলতে পারেন। কেন্দ্রে বসে রয়েছে বিজেপি সরকার, এবং বিজেপি সরকার করবেটাই কি আপনারা বলুন না। সুপ্রিম কোর্টের তরফ থেকে যদি এসআইআর প্রক্রিয়াকে নিয়ে এই ধরনের নির্দেশ চলে আসে, তাহলে বিজেপি সরকার করবেটাই বা কি। আরো মজার কি কথা জানেন, এই এই রীতি এবং নীতি নিয়েই তো বিহারে ভোট হলো, তখন তো এই সমস্ত নির্দেশিকা আদেশনামা তো ছিল না। আপনি ভাবুন, যে নির্দেশগুলো আজকে এই 3 বিচারপতি, প্রধান বিচারপতি সূর্যকান্ত মিশ্র, জয়মাল্য বাগজি বিচারপতি এবং দীপঙ্কর, টাইটেলটা ভুলে যাচ্ছি, তো এই 3 বিচারপতির যে ডিভিশন বেঞ্চ দিলেন, আচ্ছা এইটা নিয়েই তো বিহারের নির্বাচন হয়ে গেল। সেই নির্বাচনটা তো একটা গণতন্ত্র মেনে সেই নির্বাচনে ইলেকশন কমিশনই করালো, এবং এইগুলো বাদ দিয়েই তো হলো, এবং তারপরেও তো সেই সরকারের স্বীকৃতি পেলো, তাহলে সেইটা অ্যাকসেপ্ট হয়ে গেল। এছাড়াও ভাবুন, এই যে নির্বাচন কমিশন এসআইআর করছে, এটা শুধু পশ্চিমবঙ্গের নয় তো, অথচ এই নির্দেশ আমার মনে হয় সম্ভবত শুধু পশ্চিমবঙ্গের জন্য। আপনারা উত্তরপ্রদেশের গতকালই আমি দেখছিলাম যে সেখানে কত 1 কোটি না 1.5 কোটি মহিলাদের নাম, সম্ভবত 1.5 কোটি মহিলাদের নাম বাদ পড়েছে, এবং পুরুষদের থেকে সংখ্যাটা অনেক বেশি। দেখুন, সেখানে কোনো নির্দেশিকা নেই। মানে পশ্চিমবঙ্গকে একটা
একটা আলাদাভাবে তৈরি করছে আমাদের দেশ। আমি জানি না এটা ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত বলতে পারবো না। দেখুন, আপনি যে বাড়িতে থাকেন সে বাড়ির মধ্যে একটা ঠাকুর ঘরও রয়েছে, আবার আপনার বাড়ির মধ্যে আবার আমি আর বললাম না কিচেন রয়েছে, বেডরুম রয়েছে, বাথরুম রয়েছে, সবকিছুই রয়েছে। তো জানি না আমাদের দেশের মধ্যেও এই রাজ্যগুলোকে এক একটা এরকম করে ভাবার চেষ্টা করা হচ্ছে কিনা, যে একটা হচ্ছে কিচেন, একটা হচ্ছে বাথরুম, একটা হচ্ছে রান্নাঘর, একটা হচ্ছে বেডরুম, একটা হচ্ছে ডাইনিং, এরকম ভাবা হচ্ছে কিনা আমি জানি না। তার যদি না হয় তাহলে মানে দিনের পর দিন শাসনে এই জায়গায় তলিয়ে আসার পরেও কোনো জায়গা থেকে সুরাহা পাওয়ার তো দূরের কথা, বরঞ্চ এমন এমন নির্দেশিকা আসছে যাতে করে উৎসাহিত হচ্ছে দুর্বৃত্তরা। এবং দেখছেন এই রায় আসার পরই তারপরে আমি দেখলাম একেবারে চারিদিকে ভাঙচুর, একেবারে চারিদিক থেকে অত্যাচার নিপীড়ন সব শুরু হয়ে গেছে। হবে নাই বা কেন? কিন্তু এইখানে যে আশার আলো, যেটা আমি আপনাদের সামনে আবারও বলছি, এখনো বলছি, এই আশার আলো একটাই। ওই যে প্রথমে উদাহরণ দিলাম যে সাংবাদ, মানে এটা কিন্তু ঘুরিয়ে সব, কোনোটাই তো সোজা হচ্ছে না যে আপনি সোজা কোনো কিছু পাবেন, কিন্তু মাইনাস আর মাইনাস করলে দেখবেন না প্লাস হয়ে যায়। ঠিক এমনি দেখুন এই চটিচাটা আপনি ভাবুন যে এই এই নির্দেশের পর আমাদের সমস্ত মিডিয়া খুশি, এই নির্দেশের পর পশ্চিমবঙ্গের একটা বিপুল অংশের মানুষ খুশি, আমাদের সুপ্রিম কোর্ট খুশি, তাহলে বলুন তো আপত্তিটা কার রয়েছে? আমার আপনার আপত্তির জন্য একটা রাজ্য চেঞ্জ হবে? থাক না, ভালোই হয়েছে, বরঞ্চ কিছু টাকা জমান, যদি পরবর্তী কোনো পরিস্থিতি আসে তাহলে ভাবতে হবে যে ভারতবর্ষে তো পশ্চিমবঙ্গে একটি রাজ্য নয়, আমরা যেখানে খুশি মাইগ্রেন্ট মানে হিসেবে যেতে পারি, পার্মানেন্ট হিসাবে। তো সেটা ভয়ের কিছু নেই, শুধু এবিলিটিটা তৈরি করে রাখুন, যদি প্রয়োজন পড়ে তাহলে যেন মুভ করার জন্য সেই সময়টা পাই এবং তার জন্য যেন টাকা থাকে, সেইটুকু বন্দোবস্ত আমাদের করতে হবে। কারণ বাকি আর চেঞ্জ হবে না কিছু, বাকি জিনিসগুলো আর কিছু চেঞ্জ হচ্ছে না, এইটা যদি আমাদের নিজেদের প্রিপারেশন রাখতে হবে এখানে। আর একটা জিনিস আমি আপনাদের সামনে এখানে আমি বলবো, দেখুন যে সুপ্রিম কোর্টের এই নির্দেশে না, এটা তৃণমূলকে একটা বুমেরাং হবার যথেষ্ট কারণ রয়েছে। এই নির্দেশগুলো এতটা উচ্ছৃঙ্খল করে তুলবে এদের না, এই নির্দেশগুলো পাওয়ার পর রাজ্যের আইনগত পরিণতি এমন ভয়াবহ দিকে যাবে, এটা আমার প্রেডিকশন। হবে কি হবে না বাস্তবে দেখা যাবে, কিন্তু দেখে নেবেন আপনারা। শেষের দিকে তো এশার এত ভয়াবহ পরিস্থিতির দিকে যাবে না, আমার বিশ্বাস এরকম চলতে থাকলে এশার প্রক্রিয়াটাই না বন্ধ করে দিতে বাধ্য হয়, কিংবা স্তব্ধ করে দিতে বাধ্য হয়, এইরকম একটা জায়গায় না চলে যায়। এইটাই একমাত্র আশার আলো। ঠিক যেমন বললাম, ওই সংবাদ মাধ্যম যারা চটি চাটে, আমরা চাই যে এরা নিরপেক্ষ সংবাদ পরিবেশন করুন, কিন্তু এরা করতে পারে না। আর এদের সাংবাদিকরা রাস্তায় মার পায়, কিন্তু কোথাও না কোথাও গিয়ে একটা জাস্টিস হয়, কিন্তু সেই জাস্টিস আমরা চাই না। আমরা চাই না, যে একেবারে নিন্দা করি, ঘৃণা করি, ওই নিয়ে খবরও করেছি, কিন্তু আলটিমেটলি দেখুন কোথাও না কোথাও গিয়ে একটা শাস্তি পাচ্ছে, যে পাওয়ার কথা সে না পেয়ে অন্তত সেই হাউসটার নামে বদনাম হচ্ছে, যাদের পোষণ করে তারাই এদের মারছে। ঠিক তেমনি ভাবে দেখবেন যে এই এই লাভটা যারা আজকে খুব লাফালাফি করছে, দেখবেন এইটাই কিন্তু এদের পতনের কারণ হয়ে যাওয়ার একটা বড় সমূহ সম্ভাবনা থাকবে। তার কারণ যদি এই এশার প্রক্রিয়াটা নির্বাচন কমিশন যদি পিঠের সিদ্ধারাটা সোজা রাখতে পারে, আর যদি আমাদের মাননীয় সুপ্রিম কোর্ট যদি ভাবেন না একেবারে পুরোটা ওই সিদ্ধারা বলে কিছু রাখবো না, তাহলে অন্য ব্যাপার, তাহলে সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত শিরোধার্য, তো আমাদের সবাইকেই মানতে হবে, তার কারণ বিচার ব্যবস্থার উপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে এবং আমাদের মানাই উচিত। তো যাই হোক, সেটুকু আমাদের দেখা যে নির্বাচন কমিশন এরপরে পিঠের সিদ্ধারা সোজা রেখে যদি মনে করে যে যতক্ষণ না আমি নির্বাচনী তালিকা শুদ্ধ করতে পারবো, সে আমি কিছুতেই ইলেকশন করাবো না, আমি করাবো না, আমি আমি প্রিপেয়ার নই, আমি অন্য রাজ্যে প্রিপেয়ার আমি করিয়ে দেবো, আমি এই রাজ্যে প্রিপেয়ার নই, আমি করাবো না, যদি এইটা তারা করতে পারে একমাত্র তখনই কিন্তু খেলা এখনো ঘুরে যেতে পারে। তো সেই কারণে আমাদের অপেক্ষায় থাকতে হবে। আর আবারও বলবো, সুপ্রিম কোর্টের ওপর পূর্ণ আস্থা, পূর্ণ ভরসা রয়েছে। হ্যাঁ, রায়ের ওপর কিছু প্রতিক্রিয়া থাকতে পারে, তার কারণ পশ্চিমবঙ্গবাসী তো বিভিন্ন রকম দুর্নীতি দেখার পরেও সেই অর্থে যে সামাজিক পরিবর্তন, এটা তো কখনো দেখিনি, কিন্তু আশা রয়েছে হবে, আজ না হলেও কাল হবে, কাল না হলেও 100 বছর পরে হবে, 400 বছর পরেও হবে। আমি যখন খবর করতে শুরু করেছিলাম তখন দাড়ি আমার পাকেনি, এখন মোটামুটি দাড়িতে সাদা পাক এসে গেছে। তো যাই হোক, তো হবে। সেই জন্যই বললাম যে আমাদেরও তো অল্টারনেটিভ রয়েছে, অত তো ভাবার কিছু নেই, যে পশ্চিমবঙ্গই তো ভারতবর্ষের মধ্যে একটি রাজ্য নয়। আমি লাস্ট যে বক্তব্যটা বলে শেষ করব, আমি, আপনারা জানেন যে আমি বাই প্রফেশন আমি একজন ইঞ্জিনিয়ার, এবং আমার যে সমস্ত বন্ধু বান্ধবরা রয়েছেন না, তাদের 60 to 70% অনেক দিন আগেই পশ্চিমবঙ্গ ছেড়ে কাজের সূত্রে অনেকে প্রথমেই চলে গেছেন, আর অনেকে ওই জব চেঞ্জ করতে করতে স্যালারি বাড়ানোর জন্য জব চেঞ্জ করে হাইক নিতে নিতে বাইরে চলে গেছেন। এই আমি তাদের মধ্যে ওই কি বলবো 30% 40%-এর মধ্যে আমি একজন, বা আরো কম, যে আমি পড়ে রয়েছি এখানে।
তো দেখুন, আমি না হোক আমার পরের জেনারেশন, আপনাদেরও তাই, আপনি না হন আপনার পরের জেনারেশন, পশ্চিমবঙ্গকে উদ্ধার করার দায়িত্ব আপনার একার কাঁধে আপনি নেবেন না, আমার কাঁধেও নেই। সেটা উদ্ধার করার দায়িত্ব আমাদের সুপ্রিম কোর্টের রয়েছে, আমাদের রাষ্ট্রপতির রয়েছে, আমাদের দেশের রয়েছে। পারলে ভালো, না পারলে নিজেদের প্রিপেয়ার করুন, নিজেদের ছেলে মেয়ে সন্তানদের এইটুকু যেটুকু লিমিটেড ক্ষমতা পাচ্ছেন তার মধ্যে দিয়ে তৈরি করুন। তারপরে যখন স্কোপ আসবে, যখন দেখবেন যে না একেবারেই অবাধ্য ভূমি হয়ে গেছে, যে এখানে আর বাস করা যায় না, বাংলাদেশের মতো যখন পরিস্থিতি, একদিন না একদিন তো হয়েই যাবে, তো তখন তখন সিদ্ধান্ত নিতে হবে আমাদের। তার জন্য এখন থেকে কিন্তু একটু একটু করে প্রস্তুতি ইন দ্য সেন্স কি, মানে মানে আমাদের মানসিকভাবে রাতের ঘুমটা যেন ভালো হয়, তো সেই দিকে মানসিকভাবে ভেবে রাখতে পারেন। এনিওয়ে, সমালোচনা করবেন, ডেফিনেটলি সমালোচনা করবেন, তার কারণ পক্ষেও বলবেন বিপক্ষেও বলবেন, তবেই একটা জনমত গড়ে ওঠে। এনিওয়ে, আপনাদের মতামতের অপেক্ষায় থাকলাম এখনকার মতো এখানে।